বিচার হবে বিচারপতির। অর্থ কেলেঙ্কারির অভিযোগে এসকে সিনহা সহ 11 জনের বিরুদ্ধে দুদকের মামলা। 11 জন আসামির মধ্যে তারা সকলের যোগসাজশে যে ভুয়া প্রতারণার মাধ্যমে যে ঋণটি সৃষ্টি হয়। রোহিঙ্গাদের কারণে ঝুঁকিতে কক্সবাজারের প্রাকৃতিক ভারসাম্য দ্রুত প্রত্যাবাসনে বিশ্ববাসীকে উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। যত দ্রুত তারা নিজের দেশে ফিরে যায় বাংলাদেশের জন্য সেটা ততই মঙ্গল হবে। রাজধানীর 3টি সড়কে বন্ধই থাকছে রিকশা চলাচল। অবৈধ যান চিহ্নিতে কমিটি, রিকশায় লাগানো হবে কোড। পিপলস লিজিং বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা বাংলাদেশ ব্যাংকের। আমানতকারীদের অর্থ ফেরতের নিশ্চয়তা। ভারতকে চেপে ধরেছে নিউজিল্যান্ড। প্রতিরোধের চেষ্টায় ধোনি জাদেজা জুটি। আমন্ত্রণ চ্যানেল 24 সন্ধ্যা 7টার খবরে। শুনছিলেন সিলনটি শিরোনাম। আপনাদের সাথে আমরা দুজন আছি, আমি সাবির হানিগার দৃষ্টি এবং আমি মোহাম্মদ ইমতিয়াজ। অটো ইগনিশন ও ব্রাশ বার্নার দ্বারা তৈরি আরএফএল গ্যাস স্টোভ, রান্নাঘরের সবার প্রেম। পুরো খবর। অর্থ আত্মসাতের অভিযোগে বিচার হবে বিচারপতির। ফার্মার্স ব্যাংকে ঋণ জালিয়াতির মাধ্যমে অর্থ কেলেঙ্কারির ঘটনায় মামলা হয়েছে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা সহ 11 জনের বিরুদ্ধে। দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ে পরিচালক সৈয়দ ইকবাল হোসেন বাদী হয়ে এই মামলা করেছেন। দেশের ইতিহাসে সাবেক প্রধান বিচারপতির নামে মামলার ঘটনা এটি প্রথম। বাংলাদেশের 21তম প্রধান বিচারপতি এসকে সিনহা 2017 সালের অক্টোবরে দেশ ছাড়ার পর পদত্যাগ করেন তিনি। এরপর পরই তার বিরুদ্ধে নৈতিক স্খলন সহ বেশ কয়েকটি অভিযোগ ওঠে। এসকে সিনহা সহ 11 জনের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই এজাহার ও ঘটনার পূর্বাপর অনুসন্ধানে জানা যায় 2016 সালে এসকে সিনহা তার উত্তরার 6তলা বাড়িটি 6 কোটি টাকায় বিক্রি করেন ব্যক্তিগত সহকারী রঞ্জিত রায়ের স্ত্রী শান্তি রায়ের কাছে। এর মধ্যে নগদ নেন 2 কোটি টাকা আর বাকি 4 কোটি টাকা ঋণের নামে জালিয়াতি করে ফার্মার্স ব্যাংকের গুলশান শাখা থেকে তোলেন শাহজাহান ও নিরঞ্জন শাহ নামে 2 জন। পরে সেই টাকা পে অর্ডারের মাধ্যমে জমা হয় সোনালী ব্যাংকের সুপ্রিম কোর্ট শাখায় এসকে সিনহার হিসাবে। শাহজাহান ও নিরঞ্জনের পরিচয় তারা একজন রঞ্জিতের ভাতিজা আর একজন বন্ধু। তারা ছাড়াও ওই মামলার অন্য আসামিরা হলেন ফার্মার্স ব্যাংকের সে সময়ের ব্যবস্থাপনা পরিচালক একেএম শামীম সহ ব্যাংকটির আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। 11 জন আসামির মধ্যে তারা সকলের যোগসাজশে যে ভুয়া প্রতারণার মাধ্যমে যে ঋণটি সৃষ্টি হওয়ার পরে 1 নম্বর আসামি যিনি তার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়। দুদক সচিব জানান, তদন্ত কর্মকর্তা চাইলে প্রয়োজনে এসকে সিনহাকে দেশে ফেরত আনার চেষ্টা করা হবে। আনার জন্য তো প্রচেষ্টা চালানোই হয় সকল ক্ষেত্রেই। ইতিমধ্যে আরও যারা আসামি আছেন দেশের বাইরে তাদের জন্য করা হয়েছে। এসকে সিনহার বিরুদ্ধে ব্যারিস্টার নাজমুল হুদার করা একটি মামলারও তদন্ত করছে দুদক। দেশের ইতিহাসে প্রথমবারের মতো সাবেক কোনো প্রধান বিচারপতি অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিং এর মামলার আসামি হলেন। দুদকের করা এই মামলায় যে 11 জন আসামি হয়েছেন তাদের সবার অভিযোগ যদি আদালতে প্রমাণিত হয় তাহলে সর্বোচ্চ 12 বছরের কারাদণ্ড হতে পারে যুক্তরাষ্ট্রে অবস্থান করা এসকে সিনহা সহ অন্য যে আসামি রয়েছে তাদের সবার। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। 11 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয় কক্সবাজারের ক্রমাগত ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর একটি হোটেলে অভিযোজন বিষয়ক আন্তর্জাতিক সেমিনারে এই মন্তব্য করেছেন তিনি। এ সময় রোহিঙ্গাদের দ্রুত ফেরত পাঠাতে বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী। বলেছেন, অনুমিত সময়ের আগে জনজীবনে পড়তে শুরু করেছে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব। জলবায়ু পরিবর্তনজনিত কারণে শীর্ষ ঝুঁকিপূর্ণ দেশের অন্যতম বাংলাদেশ। তথ্য বলছে ইতোমধ্যে দেশে 60 লাখ জলবায়ু অভিবাসী আছে, যা দ্বিগুণ হতে পারে 2050 সালের মধ্যে। এমন বাস্তবতায় ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে জলবায়ু পরিবর্তন নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক, ঢাকা মিটিং অফ দ্য গ্লোবাল কমিশন অন অ্যাডাপ্টেশন। সকালে রাজধানীর একটি হোটেলে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে ছিলেন জাতিসংঘের সাবেক মহাসচিব, বিশ্বব্যাংকের সিইও সহ দেশি বিদেশি আমন্ত্রিতরা। এ সময় বক্তারা বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের সাথে
খাপ খাওয়ানোর সক্ষমতার প্রশংসা করেন। গুরুত্ব দেন এই সংক্রান্ত ঝুঁকি মোকাবেলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার। This is why we are here, to learn from you and to send a message far and wide from Dhaka. That is why we have just had very good discussions with the Prime Minister Hasina that we'd like to establish an adaptation center, Bangladesh in Dhaka here. Time is not our friend. We have no minute to lose. If we are to protect loss of lives and livelihoods, we ought to accelerate adaptation. বক্তব্যে প্রধানমন্ত্রী যে কোনো দুর্যোগে বাংলাদেশিদের অভিযোজনের চিত্র ও সরকারের প্রস্তুতির নানা পরিসংখ্যান তুলে ধরেন। বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী না হয়েও হুমকির মুখে বাংলাদেশ। জার্মান ওয়াটার ক্লাইমেট চেঞ্জ ভালনারেবিলিটি ইন্ডেক্স 2018 সাল অনুসারে বাংলাদেশ বিশ্বের জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে ছিল ষষ্ঠতম। দক্ষিণ এশিয়ার জন্য এডিবির জলবায়ু এবং অর্থনীতি বিষয়ক প্রতিবেদনের পূর্বাভাসে বলা হয়েছে আমাদের বার্ষিক জিডিপির 2% কমে যেতে পারে। যদি বর্তমান হারে তাপমাত্রা বাড়তে থাকে তাহলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে আমাদের 19টি উপকূলীয় অঞ্চল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যত দ্রুত রোহিঙ্গারা ফেরত যাবে বাংলাদেশের জন্য ততই মঙ্গল। মানে যেসব পাহাড়ি এলাকা জঙ্গল ছিল সেগুলি কেটে সেই জঙ্গল কেটে বসতি হচ্ছে এবং যার ফলে ওই সমস্ত এলাকা অনেকটা অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা মানবিক কারণে এই বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সেখানে আশ্রয় দিয়েছি। তা আমরা চাই যে যত দ্রুত তারা নিজের দেশে ফিরে যায়, বাংলাদেশের জন্য সেটা ততই মঙ্গল হবে। অভিযোজন প্রক্রিয়া অগ্রগামী দেশ হিসেবে বাংলাদেশে একটি আঞ্চলিক অভিযোজন কেন্দ্র স্থাপনের বিষয়টি বিবেচনার জন্য অনুরোধ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে বাংলাদেশ অভিযোজন কেন্দ্র স্থাপনে আগ্রহের কথা জানিয়েছে জাতিসংঘের সাবেক মহাসচিব ও গ্লোবাল কমিশন অন অ্যাডাপ্টেশনের চেয়ারম্যান বান কি মুন। সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাতে এই কথা জানান তিনি। বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশ যে নজির দেখিয়েছে তা অভূতপূর্ণ। এ সময় প্রধানমন্ত্রী জানান, কার্বন নিঃসরণ বন্ধ সহ জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ শেষ পর্যন্ত কাজ করে যাবে। এ সময় মার্শাল দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট হিলদা সি হেইন উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন সফররত বিশ্বব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস্টোলিনা জর্জিভা। এ সময় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে তাদের মধ্যে আলোচনা হয়। রাজধানীর 3টি গুরুত্বপূর্ণ সড়কে বন্ধই থাকছে রিকশা চলাচল, আর অবৈধ রিকশার বিরুদ্ধে জোরদার করা হবে অভিযান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি ওয়ার্ডে থাকবে অবৈধ রিকশা শনাক্তকারী কমিটি। কোড লাগানো হবে বৈধ সব রিকশায়। সিটি কর্পোরেশনের সাথে রিকশা চালক এবং মালিক প্রতিনিধিদের বৈঠকে এইসব সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে পূর্ব ঘোষিত আগামীকালের মহাসমাবেশ কর্মসূচি স্থগিত করেছে জাতীয় রিকশা ভ্যান শ্রমিক লীগ এবং রিকশা মালিক ফেডারেশন। যানজট নিরসনে রাজধানীর 3টি সড়ক কুড়িল থেকে সায়দাবাদ, গাবতলী থেকে আজিমপুর এবং সায়েন্স ল্যাব থেকে শাহবাগের রাস্তায় গত রোববার থেকে রিকশা চলাচল বন্ধ করে দেয় সিটি কর্পোরেশন। প্রতিবাদে রাস্তায় নামে রিকশা চালকরা। তাদের বিক্ষোভে গত 2 দিন প্রায় স্থবির ছিল রাজধানী। অস্বস্তিকর এমন পরিস্থিতিতে রিকশা মালিক শ্রমিকদের সাথে বৈঠক করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। যদিও সেখানে বক্তব্য মেলেনি কোনো রিকশা চালকের। সামনের সারিসহ বক্তব্য দেওয়া সবাই ছিলেন ক্ষমতাসীন দলের কোনো না কোনো পদধারী। বৈধ অবৈধ রিকশা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দেন কেউ কেউ। লেন করার আগ পর্যন্ত যাতে আমাদের রিকশাগুলা আগে যেইভাবে চলছে এইভাবে চলার জন্য যাতে অনুমোদন দেওয়া হয়। 27,500 রিকশার বেশি আমরা উত্তর সিটি কর্পোরেশন চাই না, আমরা এই 27,000 রিকশাই চালাতে চাই। এই বৈধ গাড়িটার জন্য আমরা চিল্লাচিল্লি করতেছি এই জন্যই। তাহলে অবৈধ গাড়িটা আচ্ছা সুন্দর করে পিছিয়ে পিছে যাবে, হয়তো ট্রাফিক পুলিশ ধরবে, 50 টাকা 100 টাকা দিয়ে দেবো, এটা হলে এটা বিরাট একটা কিছু না। কিভাবে কমানো যায় যানজট, সাথে রাজধানী থেকে দূর করা যায় লাখো অবৈধ রিকশা, এ বিষয়ে মত দেন ট্রাফিক ও প্রশাসনের কর্তা ব্যক্তিরা। শুধু সরকারি বাহিনীর উপর আপনারা যে দোষারোপ করেছেন এটার সাথে আমি একমত হইতে পারি নাই। সেই দায়িত্বগুলির কথা আপনারা একজনও বেরিয়ে আসে নাই যে আমি আজকে থেকে আমার রাস্তায়
আমার গ্যারেজে একটা অবৈধ রিক্সা ঢুকতে দিব না। আপনারা তাইলে কোথায় কাঁধে কাঁধ মিলে কাজ করবেন? এই একটা সিস্টেম করা উচিত, কোনো ড্রাইভার যদি ধরা পড়ে অবৈধ গাড়ি নিয়ে, সেই গ্যারেজ মালিকরাও কিন্তু অ্যারেস্ট করতে হবে স্যার। উত্তরের মেয়র জানান, পর্যায়ক্রমে আলাদা লেন করা হবে বড় সড়কগুলোতে, তবে বন্ধই থাকছে গুরুত্বপূর্ণ 3 সড়কে রিক্সা চলাচল। সকল রিক্সাদের জন্য আমরা QR কোড, আমরা সকল রিক্সা ড্রাইভারদের জন্য ডাটাবেস, বিভিন্ন ওয়ার্ডের জন্য আমরা ড্রেস, এগুলো আমরা ইমিডিয়েটলি এই কাজগুলো শুরু করব। কুড়িল থেকে রামপুরা পর্যন্ত প্রত্যেকটি রোডেই কিন্তু ভিতর দিয়ে কিন্তু বাইলেন করা আছে। যেখানে যেখানে বাইলেন যেখানে করা আছে সেখানে লেনের মধ্যে কোনো রিক্সা চলতে পারবে না। এদিকে 3 সড়কে রিক্সা চলাচল বন্ধের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে শুক্রবারের পূর্ব ঘোষিত মহাসমাবেশ স্থগিত করা হয়েছে। সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগ ও বাংলাদেশ রিক্সা মালিক ফেডারেশনের উদ্যোগে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রী বরাবর মিছিল সহকারে স্মারকলিপি পেশ করার কর্মসূচি থাকলেও উক্ত মহাসমাবেশ কর্মসূচি আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা প্রত্যাহার করে নিচ্ছি। প্রধানমন্ত্রীর কাছে বৃহস্পতিবার স্মারকলিপি দেওয়ার কথাও জানান রিক্সা শ্রমিক নেতারা। রাশেদ নিজাম, চ্যানেল 24, ঢাকা। স্কুলের প্রাক নির্বাচনী পরীক্ষায় এবার বিতর্কিত সেফায়েতুল্লাহ সেফু রাজধানীর রাজুক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজে 10ম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষায় সৃজনশীল প্রশ্নে উদাহরণ হিসেবে আসে সেফুদার নাম। তারপর থেকেই সমালোচিত হচ্ছে বিষয়টি। এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থীরা। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। জানিয়েছে সংশ্লিষ্ট শিক্ষককে সাময়িক বরখাস্তের পাশাপাশি ঘটনার তদন্ত চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত বক্তব্যের কারণে সমালোচিত অস্ট্রিয়া প্রবাসী বাংলাদেশি সেফায়েতুল্লাহ সেফুদা। আবারও তিনি আলোচনায় রাজধানীর একটি স্কুলের পরীক্ষার প্রশ্নের জন্য। গত 4 জুলাই রাজুক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষার সৃজনশীল প্রশ্নের উদ্দীপক অংশে ছিল সেফায়েতুল্লাহ সেফুদার কথা। এতে বলা হয়, অদ্ভুত ধরনের এক মানুষ সেফায়েতুল্লাহ সেফুদা সোশ্যাল মিডিয়ায় যে বিভিন্ন রকম কুরুচিপূর্ণ মন্তব্য করে। তরুণদের উদ্দেশ্যে সে বলে, মদ খাবি মানুষ হবি, দেখ আমি আরও 1 গ্লাস খাইলাম। এই প্রশ্নের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, জানিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এইসব কোয়েশ্চেন আমরা আশা করি না, অ্যান্ড যে কোয়েশ্চেন করছে তাকে অবভিয়াসলি ধরেন অ্যান্ড তার এগেনস্টে অনেক স্ট্রিক্ট অ্যাকশনস নেন। আমরা দেশের জনগণই তাকে প্রমোট করেছি, এখানে একটা কোশ্চেনের মধ্যে দিয়ে তাকে প্রমোট করা এখানে কোনো যৌক্তিকতা নেই। প্রশ্নপত্রের এমন ভুল অনাকাঙ্ক্ষিত মানছেন কলেজ কর্তৃপক্ষও। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে সংশ্লিষ্ট শিক্ষককে। চলছে তদন্ত। এই বিষয়টা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমাদের দিক থেকে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং একজন ভাইস প্রিন্সিপালকে প্রধান করে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আর আমি কিছু বলতে চাই না এর সম্বন্ধে, বাকিটা এটা আমাদের চেয়ারম্যান মহোদয় বলবেন, ঢাকা বোর্ডের চেয়ারম্যান মহোদয় বলবেন। বিতর্কিত ব্যক্তি বা ঘটনাকে নিয়ে প্রশ্নপত্র প্রণয়ন এবারই প্রথম নয়, বরং বিভিন্ন সময়ে দেখা গেছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান এমন অনৈতিক কাজে জড়িয়ে গেছে। শিক্ষার্থী এবং অভিভাবকরা বলছেন, প্রশ্নপত্র প্রণয়নের বিষয়টাকে সরকার আরও কঠোর নজরদারির মধ্যে নিয়ে আসুক। হাসনাত রাব্বি, চ্যানেল 24, ঢাকা। দিন দিন বাড়ছে নারী ও শিশু ধর্ষণের ঘটনা। এসব ঘটনায় বিশেষ গুরুত্ব দিয়ে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে সমাবেশ এবং গণপদযাত্রা করেছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। এসব কর্মসূচি থেকে 30 দিনের মধ্যে ওয়ারিতে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি জানান শিক্ষার্থীরা। সম্প্রতি ধর্ষণের ঘটনা বাড়ায় ফুঁসে উঠছে সাধারণ মানুষ, থেমে নেই শিক্ষার্থীরাও। প্রতিবাদে উত্তাল কণ্ঠে আক্ষেপ ঝরছে বিচারহীনতার অপসংস্কৃতি নিয়ে। প্রতিবাদকারীরা বলছেন, বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা ফেরাতে না পারলে সমাজ আরও দূষিত হবে। এমনই দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং সচেতন নাগরিক সমাজের ব্যানারে আন্দোলনকারীরা জড়ো হন রাজু ভাস্কর্যের পাদদেশে।
প্রায় ঘণ্টাখানেক তারা বিক্ষোভ করেন শিশু সামিয়া আফরিন সাইমার ধর্ষক এবং হত্যাকারীর বিচার দাবিতে। আমাদের মূল দাবি হচ্ছে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে 30 কার্যদিবসের মধ্যে যাতে ধর্ষকের পাবলিকলি শাস্তির ব্যবস্থা করা হয়। মৃত্যুদণ্ড যখন প্রকাশ্যে দেওয়া হবে তখন প্রত্যেকের মধ্যে ভয়টা ঢুকে যাবে। এই ভয়টাই আসলে আমরা তৈরি করতে যাচ্ছি, যার জন্য আমরা এরকম। আমরা যদি একটা মেয়েকে মানুষ আর কি মেয়ে হিসেবে না দেখে যদি মানুষ হিসেবে দেখি তাহলেই মনে হয় এই ঘটনাগুলো আর ঘটবে না। একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা থেকে গণপদযাত্রা করে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সংগঠন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরা। আমরা চাই এর উপযুক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে করে দর্শকরা আর দ্বিতীয়বার এরকম কাজ করতে সাহস না পায়। দৃষ্টিভঙ্গির পরিবর্তন করার জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে আগে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে গণপদযাত্রা শেষ হয় অপরাজেয় বাংলার পাদদেশে গিয়ে। এই সময় সংক্ষিপ্ত সমাবেশে ডাকসুর ভিপি বলেন, কাউকে ভয় না পেয়ে জোটবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে। বলতে চাই, সাম্প্রতিককালে আমরা যেটা দেখেছি যে আরেকটি নাটকীয় ঘটনা ঘটানো হচ্ছে। বিচারহীনতার সংস্কৃতিকে প্রতিষ্ঠা করার জন্য বিচার না করেই ক্রস ফায়ারের নামে নাটক করা হচ্ছে অপরাধীদের গডফাদারদের আড়াল করতে। ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। পিপলস লিজিং বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজকে বিকেলে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ব্যাংকটির মুখপাত্র এবং নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম। বলেছেন, প্রতিষ্ঠানটি বন্ধ হলেও আমানতকারীদের সংখ্যার কিছুই নেই, কারণ প্রতিষ্ঠানটির মোট আমানতের চেয়ে মোট সম্পদের পরিমাণ প্রায় দ্বিগুণ। এই সম্পদ থেকে আমানতকারীদের মোট পাওনা মেটানো হবে বলেও জানিয়েছেন সিরাজুল ইসলাম। বলেছেন, আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, আর এজন্য প্রতিষ্ঠানটিতে পরিদর্শক নিয়োগ দেওয়া হবে। অনিয়ম অব্যবস্থাপনায় বিলুপ্ত আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিংয়ে আমানত প্রায় 2000 কোটি টাকা। এই প্রতিষ্ঠানটার এখনো এদের আমানত থেকে সম্পদের পরিমাণ অনেক বেশি আছে। সেই ক্ষেত্রে সরকারের নির্দেশ মোতাবেক, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আমরা আমানতকারীদের যে সমস্ত অর্থ আছে সেই আমানতকারীদের অর্থ যাতে ফেরত দিতে পারি এবং আমানতকারীরা যাতে কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয়, এই যাতে একটা মেসেজ দেওয়ার জন্যই মূলত আপনাদের সাথে আমাদের বিনিময় করা হচ্ছে। টিভিএস এর সৌজন্যে বিশ্বকাপ ক্রিকেটের খবর। প্রথম সেমিফাইনালে ভারতকে চেপে ধরলেও এখন নিজেরা কিছুটা চাপে নিউজিল্যান্ড। 240 রানের টার্গেটে ব্যাট করতে নেমে বিপর্যস্ত ভারতের সবশেষ সংগ্রহ 6 উইকেটে 173 রান। বৃষ্টি বাধায় রিজার্ভ ডেতে 46.1 ওভার থেকে ম্যাচ শুরু হয়। শেষ 23 বলে 28 রান তুলে 8 উইকেটে 239 রানে থামে নিউজিল্যান্ড। রস টেলর 74 রানে আউট হন, 3 উইকেট। কাল দ্বিতীয় সেমিফাইনাল বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া খেলবে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে। বিশ্বকাপে অজিদের আধিপত্যের ইতি টেনে নিজেদের অধরা সাফল্যের পথে টিকে থাকার চ্যালেঞ্জ ইংলিশদের। এজবাস্টনের বার্মিংহামে বিকেল 3:30টায় শুরু হবে ম্যাচটি। ফাইনালের আগে ফাইনাল, বিশ্বকাপের সেরা দুই দল মুখোমুখি হচ্ছে সেমিফাইনালে। ইংল্যান্ড অস্ট্রেলিয়া, ঐতিহ্য বৈরিতায় চির প্রতিদ্বন্দ্বিতার লড়াই। বিশ্বকাপ দুদলের ক্রিকেট ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়া টুর্নামেন্ট। 4 বছরের পরিকল্পনা আর সাফল্যের সেরাটা বাস্তবায়নের ম্যাচ ইংলিশদের জন্য। আর অস্ট্রেলিয়া 4 বছর আগে বিশ্ব শ্রেষ্ঠত্ব জিতেও হারাতে বসেছিল, তবে চড়াই উতরাইয়ের পর আবারও ফিরেছে সেরা সময়ে। এবারের বিশ্বকাপে 2 দেখায় দুবারই স্বাগতিকদের হারিয়েছে অস্ট্রেলিয়া। প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু, লিগ পর্বের মূল লড়াইয়ে জয়টা 64 রানের। কিন্তু কে বলবে এই দলটাই শেষ 12 ম্যাচে ইংলিশদের কাছে হেরেছে 10 বার। ওয়ানডেতে তাও অজিদের ধারে কাছে নেই ইংল্যান্ড। বিশ্বকাপেও আধিপত্য অস্ট্রেলিয়ার। 11 আসরে 5 বার যে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়ে নিজেদের একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে অস্ট্রেলিয়া, তার শুরুটা 1987 বিশ্বকাপ থেকে। কিন্তু এই ইংল্যান্ড আলাদা, যে দলে অলরাউন্ডারের ছড়াছড়ি। লিগ পর্বের ম্যাচে অজিদের কাছে হারের দিন ছিলেন না জেসন রয়। জনি বেয়ারস্টোর সাথে যার উদ্বোধনী জুটি বিশ্বকাপের সর্বোচ্চ 3 বার শতাধিক রান পেরোনো।
অস্ট্রেলিয়ার আছে ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, স্টিভেন স্মিথ, নেই উসমান খাজা। তার পরিবর্তে সরাসরি একাদশে জায়গা হচ্ছে বদলি হিসেবে আসা পিটার হ্যান্ডসকমের। মার্কাস স্টয়নিস ফিট। বোলিংয়ে দুই দল প্রায় সমানে সমান, ভরসা গতি, কিন্তু মিচেল স্টার্কের উইকেট নেয়ার ক্ষমতা অন্য যে কারো চেয়ে বেশি। 26 উইকেট তার শিকার। জোফরা আর্চারেরই ক্ষমতা আছে সমান তালে পাল্লা দেয়ার, খেলাটা যে তাদের প্রিয় এজবাস্টানে, যদিও আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা। আগের 7 সেমিফাইনালে কখনোই হারেনি অস্ট্রেলিয়া। ইংল্যান্ড 3 বার সেমির বাধা টপকেও পায়নি বিশ্বকাপের ছোঁয়া। এবার না পারলে আর কবে? রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। আরেকবার আমন্ত্রণ। দেখছেন সন্ধ্যা 7টার খবর। স্টিকি অ্যাডিসিভ, জোড়া লাগায় সবকিছু। ডিজিটাল পদ্ধতি দেশকে দুর্নীতিমুক্ত করতে পারবে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আইসিটি নিয়ে এক কর্মশালায় এই মন্তব্য করেন তিনি। আমরা শুধুমাত্র 3G না, আমরা 4Gতেও চলে এসেছি। আর আমাদের এখন পরিকল্পনা আছে যে সারা বিশ্বে যখন 5G রোল আউট হবে, আমরা তার সাথে সাথেই রোল আউট করব। আমাদের গ্রোথ রেট এখন 8% থেকে আমরা 10%-এ নিয়ে যেতে পারি, শুধুমাত্র যদি এই এফিসিয়েন্সি আমরা বাড়াতে পারি। আর ডিজিটাল পদ্ধতিতে সেটা সম্ভব। আমরা কিন্তু আসলেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ বানাতে পারি ডিজিটাল পদ্ধতি দিয়ে। সব সুন্দরবন সংলগ্ন 1.5 শতাধিক শিল্প কারখানা পৃথিবীর বৃহৎ ম্যানগ্রোভ বনের জন্য হুমকি নয়। আজকে বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন সরকারি কর্মকর্তারা। ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির 43তম অধিবেশন থেকে ফিরে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার নেতৃত্বে এই সংবাদ সম্মেলন হয়। তৌফিক ইলাহি চৌধুরী বলেছেন, সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের বিপন্ন তালিকায় অন্তর্ভুক্ত করতে ইউনেস্কোর ভুল প্রতিবেদন দিয়েছিল পরিবেশবাদী বৈশ্বিক সংগঠন IUCN। তার মত হলো, সর্বাধুনিক প্রযুক্তিতে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করায় পরিবেশের কোনো ক্ষতি হবে না। বিষয়টি বুঝতে পেরেছে বিশ্বের বিভিন্ন দেশ। কুমিল্লার দেবিদ্বারে 3 জনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় গণপিটুনিতে মারা যায় ঘাতক মোখলেসুর রহমান। এ ঘটনায় আহত আরো 5 জনকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাধানগর গ্রামের রিকশা চালক মোখলেসুর রহমান প্রতিদিনের মতো সকালে রিকশা নিয়ে বের হওয়ার ঘণ্টাখানেক পর বাড়ি ফেরেন তিনি। কিছুক্ষণ পর বাকবিতণ্ডা শুরু হয় স্ত্রী রাবেয়া বেগমের সাথে। এক পর্যায়ে মারধর করতে গেলে পালিয়ে যান রাবেয়া। পরে মোখলেস ক্ষিপ্ত হন প্রতিবেশীদের উপর। এ সময় তার ধারালো দায়ের কোপে মারা যান আনোয়ারা বেগম, তার ছেলে হানিফ ও পাশের বাড়ির নাজমা বেগম। মানে বলছিল তখন এভাবে লইছে, মানে খুব দিব কিছু দিয়ে আমার মিক্সিটা তাকে চালিত না, মিক্সিটা টান দিয়ে ধরছে, ধরে না আমার মিক্সিটা চালিয়ে গেছে। তারপরে আমার জালে এই আমার ননুষে যে ননুষটারে মারছে, এই ননুষের সামনে করছে রে রে এটারে মারিচ্ছে, এটারে মারুস কে, মানে এই জালের এই ননুষটা খুব দিয়ে এটা লাগছে। মুখলেসের হাতে আরো 5 জন আহত হলে মাইকে হামলার কথা ঘোষণা করা হয়। এতে এলাকাবাসী গণপিটুনিতে মারা যান তিনি। যে মারছে যে মুখলেসুর রহমান জনগণের গণধুলাইতে সেও মারা গেছে। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে পুলিশ সুপার জানান, এমন নৃশংসতার অন্য কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আরো সাক্ষ্যগুলো নিতে হবে যে সে মাদকাসক্ত অথবা তার আর কোনো ডিস্টারবেন্স আছে কিনা বা কোনো ধরনের ইনফ্লুয়েন্স হয়েছে কিনা কোনো বিষয়ে। এই বিষয়গুলো যে আমাদের একটু সময় লাগবে, আমরা সময় পেলে আমরা সবগুলো ফাইন্ড আউট করে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। এদিকে গরুচুর ও ছেলেধরা সন্দেহে ব্রাহ্মণবাড়িয়ায় গণপিটুনিতে প্রাণ হারিয়েছেন 2 জন। জাহিদুর রহমান, চ্যানেল 24, কুমিল্লা। কক্সবাজারে সাগরে ভেসে আসা একটি মাছ ধরার ট্রলার থেকে 6 জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। টুরিস্ট পুলিশ জানায়, ভোরে মাছ ধরার একটি ট্রলার ডুবে সিগাল পয়েন্টে ভেসে আসে। সেখানে গিয়ে 6 জেলের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় কক্সবাজার সদর হাসপাতালে। জীবিত উদ্ধার হওয়া রাসেল ও জুয়েলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা জানিয়েছে যে ট্রলারটি ভোলার চরফ্যাশন এলাকার মিন্টু নামে এক ব্যক্তির।
কেরানীগঞ্জে বুড়িগঙ্গার পাড় দখলমুক্ত করতে চতুর্থ ধাপের পঞ্চম দিন গুড়িয়ে দেওয়া হয়েছে শতাধিক ছোট বড় স্থাপনা। এছাড়া একটি পরিত্যক্ত জাহাজ ও মজুত রাখা পাথর, বালু, সিমেন্ট জব্দ করে নিলামে বিক্রি করা হয়েছে 15 লাখ টাকায়। বিআইডব্লিউটিএ জানিয়েছে যে সরকারের সিদ্ধান্ত না পাওয়ায় সরানো যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান এবং ডকইয়ার্ড। সরকারি এই প্রাথমিক বিদ্যালয়টি গড়ে উঠেছে কেরানীগঞ্জে বুড়িগঙ্গার জায়গা দখল করে, তাই উচ্ছেদ অভিযানে গুড়িয়ে দেয়া হয় তা। এই ধরনের স্থাপনা নির্মাণের ক্ষেত্রে যারা নির্মাণ করছে, যেহেতু বৈষম্যহীনভাবেই সবারগুলি উচ্ছেদ হচ্ছে, সেই হিসেবে সেটি উচ্ছেদ হচ্ছে। আর আসলে এই স্কুলের কার্যক্রম যে স্থাপনার মধ্যে চলে, যে বিল্ডিংটিতে বা সেমি পাকা একটি বিল্ডিং, সেটি কিন্তু এখনো আছে, যাতে করে শিক্ষা কার্যক্রম আপাতত ব্যাহত হবে। এটির পাশাপাশি বিআইডব্লিউটিএ ভেঙে দেয় আরও কয়েকটি ভবন। এছাড়া একটি পরিত্যক্ত জাহাজ জব্দ করে নিলামে বিক্রি হয় 9 লাখ টাকায়। বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক জানান, সরকারের সিদ্ধান্ত না পাওয়ায় সরানো যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান ও ডগইয়ার্ড। মাদ্রাসা বা ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিমন্ত্রী মহোদয় বলেছেন যে তিনি এটা কিন্তু একটা সহসাই চূড়ান্ত একটা সিদ্ধান্ত আসবে তাদেরকে স্থানান্তরের বিষয়ে। সবগুলোই এখন অননুমোদিত ডকইয়ার্ড। বিআইডব্লিউটি এর পক্ষ থেকে এটা কাউকেই অনুমোদন দেওয়া হয়নি। এই বিষয়ে সরকারের ঊর্ধ্বতন পর্যায়ের একটা সিদ্ধান্তের কারণে আমরা অপেক্ষা করছি। বাদামতলীতে একটি প্রতিষ্ঠানের মজুত রাখা পাথর, বালু, সিমেন্ট জব্দ করে নিলামে বিক্রি হয় 6 লাখ টাকায়। এছাড়া অভিযানে ভেঙে দেয়া হয় টঙের দোকান সহ প্রায় শতাধিক ছোট বড় স্থাপনা। মাসুদা লাবনী, চ্যানেল 24, ঢাকা। জলাবদ্ধতা সহনশীল ধানের উফশি জাত উদ্ভাবন করল বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি। বিজ্ঞানীরা জানিয়েছেন অন্য দেশীয় জাতের চেয়ে ফলনও হেক্টরে কমপক্ষে 1.5 টন বেশি হবে। এছাড়া বড় মৌসুমে কম পানিতে আবাদ করা যাবে এমন একটি জাতও উদ্ভাবন করেছেন তারা। এখন কৃষক পর্যায়ে নিয়ে যেতে কৃষি সম্প্রসারণ কর্মীদের সহায়তা চেয়েছেন বিজ্ঞানীরা। ফয়জুল সিদ্দিকের একটি প্রতিবেদন। উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন আর গুণগত মানের বীজের নিরবিচ্ছিন্ন যোগান বাংলাদেশকে করেছে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তবে সবচেয়ে বেশি সাফল্য এসেছে ধানের উৎপাদনে, চাহিদাকে ছাড়িয়ে গেছে যোগান। এই সাফল্যের মুকুটে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি যুক্ত করল আরও 3টি পালক, উদ্ভাবন করেছে 3টি উফশি জাত। দেশের ইতিহাসে এবার প্রথম উদ্ভাবিত হয়েছে জলাবদ্ধতা সহনশীল উচ্চ ফলনশীল জাত। এছাড়াও রপ্তানিমুখী সুগন্ধি চালের জাতও উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা। বিরিধান 90, যেটার জীবনকাল আমরা 113 দিন থেকে সর্বোচ্চ 122 দিন। যেহেতু এটা আলুক অসংবেদনশীল, কাজে এটা বড় মৌসুমেও করা যাবে, তবে আমরা কৃষককে এটা আমন মৌসুমের জন্য অবমুক্ত হয়েছে। বাংলাদেশের মানিকগঞ্জ, টাঙ্গাইল, বৃহত্তর সিলেট, কুমিল্লা অঞ্চলে 10 লক্ষ হেক্টর জমি এই অগভীর পানির জলাবদ্ধ আছে। এই এলাকাতে আমাদের এই বিরিধান 91 চাষ করা যাবে। ব্রির মহাপরিচালক বলছেন, বড় মৌসুমের ধান পুরোটাই সেচের উপর নির্ভর। পানির নির্ভরতা কমাতে গমের সাথে ধানের সংকরায়নের মাধ্যমে উদ্ভাবিত করা হয়েছে নতুন জাত বিরিধান 92। কম জীবনকাল ও কম পানির এই জাতের হেক্টর প্রতি ফলন কমপক্ষে 8.5 টন। নতুন এসব জাতের আবাদ শুরু হলে জলাবদ্ধ ও পতিত 5 লাখ হেক্টর জমি যুক্ত হবে ধান চাষে। 2070-71 সনে আমাদের জনসংখ্যা 24 কোটি প্লাস, এরপরে আর জনসংখ্যা আর বাড়বে না। আমাদের টার্গেট, আলটিমেট টার্গেট হলো 25 কোটি লোককে খাওয়াতে হবে। এই পথে গেলে আমাদের উৎপাদন কেমন হবে, তারপর বৈশ্বিক যে আবহাওয়ার যে পরিবর্তন, সব কিছুকে মাথায় রেখে আমরা একটা পরিকল্পনা প্রণয়ন করেছি, যে আমরা আশা করি যে আমার বাংলাদেশে আমরা যে খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়েছি সেটা আমরা টিকিয়ে রাখতে পারবো। কৃষি বিজ্ঞানীরা বলছেন, পুরাতন জাতগুলোতে রোগের বিস্তার বাড়ায় কমছে ফলন, তাই ফলন বাড়াতে হবে নতুন জাতের চাষ। সম্প্রসারণকে কাজ করতে হবে, বিএডিসিকে কাজ করতে হবে, এবং পাশাপাশি আরও যারা সম্প্রসারণে কাজ করে, সরকারি বেসরকারি এ ব্যাপারে সহযোগিতা করা উচিত, যাতে আমাদের এই জাতগুলো নতুন নতুন জাত, শুধু ধানের কথা নয়, সমস্ত ফসলের নতুন জাত যেন কৃষকের কাছে যায়। দেশে এখন মোট ধানের উৎপাদন 5 কোটি টনের বেশি। ফয়জুল সিদ্দিকী, চ্যানেল 24, ঢাকা। আরেকটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে স্বাগত আরো একবার। জানাবো আরো কিছু খবর। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়ার নির্দেশে ঐক্যফ্রন্ট গঠন করে নির্বাচনে গিয়েছিল বিএনপি। এখন 2-1 জন বেরিয়ে গেলেও বিএনপির কিছুই হবে না।
মানুষকে হতাশ হতে দেবেন না, হতাশার কথা বলবেন না। এই দু একটা লোক বেরিয়ে যাচ্ছে আসছে জাতির বরাবর হয়েছে, এটা হবেই। আপনার সবাই তো আর একই রকম হয় না, কারো কারোর মধ্যে আপনার হয়তো বিভিন্ন রকম চিন্তা থাকে, বোধ থাকে, কিন্তু আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থেকে দেশকে ভালোবাসি, যারা দেশকে সামনের দিকে নিতে চাই, মানুষের মুক্তি দেখতে চাই, তার অবশ্যই আমরা ঐক্যবদ্ধ হয়ে এদেরকে পরাজিত করতে পারবো। চিরনিদ্রায় শায়িত হলেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের ছোট ভাই মোহাম্মদ জাহাঙ্গীর। মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে জাতীয় প্রেস ক্লাবে জানাজা শেষে তার মরদেহে শেষ শ্রদ্ধা জানান অগ্রজ, অনুজ এবং সহকর্মীরা। গতরাত 12:30টার পরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোহাম্মদ জাহাঙ্গীর। দীর্ঘদিন ধরে মাইলোফাইব্রোসিস বা রক্তের ক্যান্সারে ভুগছিলেন তিনি। গণমাধ্যমে কাজ করার পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে খণ্ডকালীন শিক্ষকতা করেছেন তিনি। 70 দশকে পত্রিকা দিয়ে সাংবাদিকতা শুরু করলেও পরে টিভি সঞ্চালকের কাজ করেন। কর্মী, ব্যবহারে, আচরণে যতদিন আমাদের সঙ্গে ছিলেন, সেই কর্ম, ব্যবহার, আচরণকে মনে করি কিন্তু আমরা শোকার্ত হই, বেদনাহত হই, তাদের অনেক দিন মনে রাখি তাদের কর্মের কারণে। তাকে বিদায় দিতে হবে, এটা আমরা মেনে নিতে পারছি না। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, রুহের মাত্র কামনা করছি। এবার স্ট্যান্ডার্ড ব্যাংক ব্যবসা বাণিজ্যের খবর। কোরবানি ঈদের আমেজ শুরুই হয়নি, অথচ পেঁয়াজের ঝাঁজ বাড়তে শুরু করেছে। সপ্তাহের ব্যবধানে এই নিত্য পণ্যটির দাম বাজার ভেদে কেজি প্রতি বেড়েছে 5 থেকে 6 টাকা। কখনো কখনো খুচরায় এই হার আরও বেশি। বিক্রেতারা এই জন্য ভারতীয় পেঁয়াজকে সরবরাহ কম এবং বৃষ্টিতে দেশি পেঁয়াজ নষ্ট হয়ে যাওয়াকে দুষছেন। ঈদ ঘিরে দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কাও তাদের। ইফতেখার আলমের একটি রিপোর্ট। রাজধানী কাঁচা বাজারে ঝাঁঝ বেড়েছে মশলা জাতীয় পণ্য পেঁয়াজের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। দেশের অন্যতম পাইকারি কারওয়ান বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ মান ভেদে বিক্রি হচ্ছে 38 থেকে 46 টাকা দরে, আর বিদেশ থেকে আমদানিকৃত পেঁয়াজ মান ভেদে বিক্রি হচ্ছে 32 থেকে 36 টাকায়। গড় অনুপাতে সপ্তাহ ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে 5 থেকে 6 টাকা। বাজারে আমদানি কম, মুকামে আমরা যে মুকাম থেকে মাল আমদানি করি ওই জায়গায় আমদানি কম, মালটা আসতেছে কম বিদায় বাইরে গেছে স্যার। দাম বাড়ার কারণ হিসেবে বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। দেশি পেঁয়াজের দাম বাড়ার কারণ হিসেবে মাঠে পেঁয়াজ নষ্ট হওয়া আর আমদানিকৃত পেঁয়াজের সরবরাহ সংকটের কথা জানান ব্যবসায়ীরা। এক সপ্তাহ আগে পেঁয়াজ ছিল 23 টাকা 24 টাকা, 23 টাকা 24 টাকা বেচে হাটে থেকে গিয়ে কিনলাম 30 টাকা, 30 টাকাটা বেচে গিয়ে হাটে থেকে কিনলাম 35 টাকা, 35 টাকাটা বেচে গিয়ে কিনলাম 42 টাকা, 42 টাকাটা বেচার পরে 3 দিন আগে কিনলাম হলো 48 টাকা 49 টাকা। এরপর দিন থেকে বাজার হলো আপনার 40 টাকা 42 টাকা। এই পরিস্থিতিতে কোরবানির ঈদের সময় দাম আরো বাড়তে পারে বলে জানান বিক্রেতারা। তাদের দাবি, যদি আমদানিকৃত পেঁয়াজের সরবরাহ ভালো হয় তাহলে কিছুটা সুখবর পেতে পারেন ক্রেতারা। আর বর্তমান এই পরিস্থিতিতে মশলা জাতীয় এ পণ্যের দাম যেন এক প্রকার মেনেই নিয়েছেন ক্রেতারা। পেঁয়াজ কমে আসতেছে, দাম বাড়বে। পেঁয়াজের ঝাঁজ না হলে নাকি ঈদ হয় না মানুষের, এর জন্য মানে সামনে একটু বাড়তে পারে। যে পরিমাণ দেশি আছে এই দেশিতে অনেক শর্ট হয়ে যাবে সামনে। মনে করেন যে কোরবানির ঈদের পরে যে আবার ইন্ডিয়ান পেঁয়াজের উপর ডিপেন্ড করবো দেশ। আজকে হলে 190 টাকা করে, তো অনেক বেশি আমার কাছে মনে হচ্ছে। এর আগে তো কম ছিল, গত সপ্তাহে 30 টাকা করে, এই সপ্তাহে অনেক বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে পার্শ্ববর্তী দেশের পাশাপাশি অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানির উপরও জোর দেন ব্যবসায়ীরা। ইফতেখার আলম, চ্যানেল 24, ঢাকা। সময় হলো আরো একটা বিরতি, যখন ফিরবো তখন দেখবেন। দেখছেন সন্ধ্যা 7টার খবর। জিপিএইচ ইস্পাত হাল না ছাড়ার গল্প। তোমার হাত পাখার বাতাসে বন্ধু প্রাণ জড়িয়ে আসে। একটা সময় হাত পাখার গুরুত্ব ঠিক এমনই ছিল, তবে বৈদ্যুতিক ফ্যান আর এয়ার কন্ডিশনের এই যুগে এখন অনেকটাই ধুকে ধুকে চলছে হাত পাখা তৈরির কাজ। তবে সেই ঐতিহ্য এখনো ধরে রেখেছেন নওগাঁর পুরো গ্রামের মানুষ। তৌহিদ ইসলাম ক্যামেরায়, হারুনুর রশিদের একটি রিপোর্ট। গ্রামের নাম ভালাইন। নওগাঁর মহাদেবপুর উপজেলার এই গ্রামের প্রতিদিনের সকাল শুরু হয় তালপাতার পাখা তৈরির ব্যস্ততা দিয়ে।
কারিগররা জানান জেলার বিভিন্ন স্থান থেকে প্রতি পিচ তালপাতা কেনা হয় 3 টাকায়। এরপর সেগুলো সেলাই ও রং করতে খরচ হয় আরও 5 টাকা। আর এসব তৈরিতে যৌথভাবে কাজ করেন গ্রামের নারী পুরুষ উভয়ই। পাতা আনি আমরা মনে করেন যে 300 টাকা শ, 3 টাকা পিস একটা, আবার কতগুলো পাওয়া যায় 400 টাকা শ, আবার 200 টাকা শ কিনে নিয়ে আসি। 100টা পাকা বান্না 1000 টাকা পাওয়া যায়, আর বান্ধনে বেটি ছেলেরা পায় 70 টাকা শ, 80 টাকা শ। রাজধানী ঢাকা সহ সারা দেশে চাহিদা রয়েছে এখানকার তাল পাখার। প্রচন্ড গরমে এসব পাখার চাহিদা বেড়েছে দ্বিগুণ। অর্ডার দেয় লিজাই দিয়ে আসা হয়, টাকা আগে দিয়ে পাঠাই। নওগাঁতে বিক্রি করি, সৈয়দপুর বিক্রি করি, তারপর ঢাকা বিক্রি করি। ব্যবসায়ীরা বলছেন পাখা তৈরিতে খরচ বেড়েছে ঠিকই, কিন্তু সাথে বেড়েছে লাভের ভাগও। এই গ্রামে প্রায় 54টি পরিবারের 150 নারী পুরুষ পাখা তৈরির কাজ করেন। হারুন ও রশি চৌধুরী, চ্যানেল 24, নওগাঁ। হাল ছিল না বাংলাদেশ, জিপিএইচ ইস্পাত দৃঢ়তার প্রতিশ্রুতি। দেশের বাইরের খবর। ভূমধ্যসাগরে ভাসমান নৌকা থেকে ইটালিগামী 37 বাংলাদেশি সহ 71 অভিবাসী প্রত্যাশীকে উদ্ধার করেছে তিউনিসিয়া কর্তৃপক্ষ। উদ্ধারকৃতরা সুস্থ ও নিরাপদে আছেন। দেশটির ন্যাশনাল গার্ড জানায়, লিবিয়ার জুয়ারা থেকে ইটালির উদ্দেশ্যে রওনা হয় নৌকাটি। তবে যাত্রার ঘণ্টা খানেক পরে কেরকেন্না দ্বীপের কাছে ডুবে যাওয়ার সময় নৌকাটি উদ্ধার করে তিউনিসিয়া কর্তৃপক্ষ। বাংলাদেশি ছাড়াও নৌকায় ছিলেন মরক্কো, মিশর, আলজেরিয়া, সুদান, সাদ ও তিউনিসিয়ান নাগরিকরা। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের অদূরে চেরাজ এলাকায় একটি নির্মাণ সাইটে অভিবাসন কর্মকর্তা এবং পুলিশের যৌথ অভিযানে 44 বাংলাদেশি সহ গ্রেফতার করা হয়েছে 62 জনকে। বৈধ কাগজপত্র না থাকায় এদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়ার 12, মিয়ানমারের 2, পাকিস্তান ও ভারতের 1 জন করে নাগরিক রয়েছেন। এর আগে গেল রোববার মালয়েশিয়ার সেপাং নদীর তীর থেকে 33 বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ। শেষ করব সন্ধ্যা 7টার খবর। একটু পরে খেলার খবর নিশ্চয়ই দেখবেন। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।